কোথা থেকে শুরু? তিন আবার কি পড়াতে হবে কিনা তাই বলে বলতে হবে পড়াবেন পড়াবেন হালকা পাতলা থেকেই শুরু করবো। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস 3 নম্বরে আমাদের হচ্ছে বমি, শিশুদের বমি। আমি ইংরেজিতে লিখলাম ভমিটিং। প্রথম হচ্ছে শিশুদের ক্ষেত্রে কিন্তু একটা কমন কমপ্লেইন মায়েদের বা গার্ডিয়ানের যে বমি, দেখবেন নিয়মিত না বা অসুখের মতো বমি না, কিন্তু বমি হঠাৎ করে একদিন বমি করছে, দিনে 2-3 বার বমি করছে, বা সে বলবে কি সকাল থেকে 3 বার বমি করছে। তো বাচ্চাদের ক্ষেত্রে বমি খুব কমন, বড়দের ক্ষেত্রে কিন্তু বমি একটু আনকমন, ঠিক আছে। বড়রা কিন্তু এত সহজে বমি করে না, কিন্তু বাচ্চাদের একদম মানে 2-3 দিনের বাচ্চা থেকে শুরু করে অন্য বাচ্চাদেরও, হ্যাঁ, ছোটো বাচ্চারা যে কোনো সময় হুটহাট করে বমি করতে পারে, এবং মায়েরা কিন্তু ডাক্তারের কাছে নিয়ে আসবে সে কারণে। 2 বার বমি করলেই বাচ্চাদের জন্য মায়েরা অরিড হয়ে যাবে বা গার্ডিয়ানরা অরিড হয়ে যাবে, বাচ্চা 2 বার বমি করলো পরপর। এটা সেজন্য বাচ্চাদের বমির হতে পারে কারণ বিষক্রিয়া। বিষক্রিয়া বলতে এটা যে শুধু মানে কেমিক্যাল বিষ খেতে হবে তা না, যে কোনো খাদ্য বিষক্রিয়া। খাদ্য বিষক্রিয়া মানে কি, বাইরের খাবার যেগুলো আপনার আমরা বলি যে মানে পচা বাসি খাবার, মানে আমরা যেটাকে ফুড পয়জনিং বলি, এটাও কিন্তু এক ধরনের বিষক্রিয়া। এইটা বিষক্রিয়া কিংবা বিষ জাতীয় কিছু খেয়ে ফেললে, যেগুলো খাওয়ার জিনিস না, যেমন অনেক বাচ্চারা কয়লা খেয়ে ফেলে, অনেক বাচ্চারা ব্যাটারির পানি বা অন্য কিছু খেয়ে ফেলে, মানে যেগুলো খাওয়ার জিনিস না। এরকম উল্টাপাল্টা যদি কিছু খায় তাহলেও কিন্তু বমি হতে পারে। আবার
খাবার খেয়েও কিন্তু বমি হতে পারে। খাবার খেয়ে যেটা হয় সেটাকে আমরা বলি খাদ্য বিষক্রিয়া বা ফুড পয়জনিং। এটা কিন্তু খুব কমন কারণ ফুড পয়জনিংয়ের কারণে বমি হওয়া। ডায়রিয়া কলেরার সাথে বমি হতে পারে। মাথায় আঘাত লাগলে, এটা খুব খারাপ জিনিস, হেড ইনজুরি, অ্যাক্সিডেন্ট করে বা উপর থেকে পড়ে গেলে মাথায় আঘাত পাইলে এবং সেখান থেকে কিন্তু বমি হতে পারে। কৃমির কারণে, বাচ্চাদের ক্ষেত্রে কৃমি খুব কমন একটা প্রবলেম, বড়দেরও আছে, কিন্তু বড়রা আমি বললাম বড়দের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কম, বড়রা এটা মানায় নিতে পারে, সামলে নিতে পারে, কিন্তু বাচ্চারা কিন্তু এটা পারে না। এই জন্য বমির একটা বড় কারণ হচ্ছে পরে আসি। হ্যাঁ, আমি একটু যা আছে তাই পড়াইনি। আচ্ছা, এইবার হচ্ছে দেখেন লেখছে যে চিকিৎসা লিখো। তাহলে আমরা বমির কিছু কারণ পেলাম, তাহলে যে কারণে বমি সেই কারণে চিকিৎসা করতে হবে। আমরা ডায়রিয়া কলেরার চিকিৎসাকে পড়ে আসছি না? পড়ে আসছি। তাহলে ডায়রিয়া কলেরার কারণে যদি বমি হয় তাহলে ডায়রিয়া কলেরার চিকিৎসা দিব, সেটা আমি এখানে বিস্তারিত বলতেছি না, যেহেতু এটা আমাদের বিস্তারিত পড়া হয়ে গেছে। এরপরে কি বিষক্রিয়া, ফুড পয়জনিং। ফুড পয়জনিংও কিন্তু এক ধরনের ডায়রিয়া করে। ফুড পয়জনিংয়ের ফলেও কিন্তু ফিচারটা কেমন আসবে? ডায়রিয়ার মতো আসতে পারে, পাতলা পায়খানা, বমি। সেখানেও চিকিৎসা মোটামুটি একই, তবে অনেক ক্ষেত্রে কিছু স্পেসিফিক চিকিৎসার দরকার হয়, অ্যান্টিবায়োটিক, ভালো অ্যান্টিবায়োটিকের দরকার হয়। যেসব ক্ষেত্রে বেশি ফুড পয়জনিং বা জ্বর থাকে, বাচ্চার অবস্থা বেশি, কন্ডিশন খারাপ থাকে, অনেক সময় অ্যান্টিবায়োটিক যোগ করা লাগতে পারে। ঠিক আছে। আর যদি আদতেই সে বিষ খায়, বিষ জাতীয়, যেটা বললাম যেটা খাওয়ার জিনিস না, ভুল করে খেয়ে ফেলছে, কেরোসিন খেয়ে ফেলছে মনে করে ভুল করে, সেক্ষেত্রে বিষের চিকিৎসা দিতে হবে। হসপিটালে ভর্তি করে আমরা বিষের যে চিকিৎসা দিই, বিষ খাওয়ার ফলে যে চিকিৎসাগুলো দেওয়া হয়, এই চিকিৎসা দিতে হবে। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আসলে শুধু বমি বন্ধেরই, মানে বমি কি একটা মনে করেন অনডানসেট্রন দিয়ে দিলেন বা ডমপেরিডন দিয়ে দিলেন, বমি বন্ধ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু ঠিক এখানে না। ব্যাপারটা হচ্ছে যে কারণে বমি হচ্ছে সেই কারণে চিকিৎসা করতে হবে। হ্যাঁ, তবে অনেক সময় যেটা বললাম যে একটা মা এসে আপনাকে হঠাৎ করে বলবে কিছুই না, সকাল থেকে সে বাচ্চা 3 বার বমি করছে, ও কথা বোঝা গেছে? তো এটা এখন তো আপনার দেখা যাচ্ছে আমরা যেসব কারণগুলো পড়লাম, দেখা যাচ্ছে কারণের সাথে আর মেলে না, তখন আপনাকে কী করা লাগতে পারে? সিমটোমেটিক চিকিৎসা, শুধু বমি বন্ধ করার জন্য চিকিৎসা দেওয়া লাগতে পারে। কিন্তু যদি আমরা কোনো কারণ পাই যে বমিটা এই কারণে হচ্ছে, সেক্ষেত্রে সেই কারণে চিকিৎসা দেবে। শুধু বমি বন্ধ করলে কিন্তু হবে না, তাহলে আপনার বমি বন্ধ হবে না, সাময়িক বন্ধ হবে, আবার বমি হবে। আমার কথা বোঝা গেল? যে আপনার বাচ্চা হয়তো একটা মানে ফুড পয়জনিং, মানে বাইরের খাবার বা পচাবাসি খাবার খেয়ে বমি করতেছে, তখন আপনি যদি ডায়রিয়ার চিকিৎসা না করেন, দেখা যাচ্ছে স্যালাইনের পানি না খাওয়ান বা যেসব আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো সেগুলো না দেন, শুধু বমির ওষুধ দিলে হবে? হবে। আমার কথা বোঝা গেল? তাহলে কারণ অনুযায়ী চিকিৎসা 1 নম্বর। 2 নম্বর, যদি একান্ত কোনো কারণ না পাওয়া যায় সেই ক্ষেত্রে কি দেখেন, বমির জন্য শিশুর অবস্থা খারাপ হয়ে গেলে, খারাপ মানে বমি করতে করতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে যে আমি যেটা বললাম ডমপেরিডন, সেক্ষেত্রে কি ওই ইসের জন্য আর কি, মানে কারণ যদি ওই কারণগুলোর মধ্যে না থাকে, ডায়রিয়া, কলেরা, বিষক্রিয়া, সেগুলো যদি না থাকে, তাহলে শুধু বমির জন্য দেখেন কি দিতে পারবেন? মটিগাট, ডমিন, মটিগাট মানে কিন্তু ডমপেরিডন, মটিগাট বলেন, এই যে ডমিন বলেন, মটিলন বলেন, সব কিন্তু ডমপেরিডন। ডমপেরিডন দেবো। কিন্তু এটা যদি ডায়রিয়ার জন্য বমি হয় তাহলে কি ডমপেরিডন দিব? ডমপেরিডন কিন্তু পায়খানা বাড়ায়, ডমপেরিডন পায়খানা নরম করে। কারণ আপনি ডায়রিয়া হলো, আবার দিলেন ডমপেরিডন, যে বমি বন্ধ করতে হবে। ডায়রিয়া আছে, ডায়রিয়া চিকিৎসা চলতেছে এদিকে, সাথে কি দিয়ে দিলেন? এই যে মোটিগাট দিয়ে দিলেন, হবে? হবে। কারণ মোটিগাট আরও তার গাট মোটিলিটি, মোটিগাট শব্দটা আসছে মোটিলিটি অফ গাট, মানে গাটের মুভমেন্ট বাড়ায় দেয়। গাট মানে অন্ত্র, মানে আমাদের যেখান থেকে খাবার পাস হয়, তো সেটা যদি বেশি নড়াচড়া করে তাহলে পায়খানা বেশি হবে। তো এমনি ডায়রিয়া, তারপরে আবার আপনি পায়খানা আরও বাড়ায় দিলেন, তাহলে হলো? হিসাব করে দিতে হবে। কিন্তু এর জন্য মোটিগাট কিন্তু যে আসলো বমি করলো আর মোটিগাট দিয়ে দিলাম তা না, আমাকে শুনতে হবে যে ডায়রিয়া আছে কিনা। যদি ডায়রিয়া থাকে ডায়রিয়ার চিকিৎসা করবো, মোটিগাট দিব না। ডায়রিয়ার চিকিৎসা করলে বমি এমনিই কমে আসবে। জ্বরের কারণে দিলে অ্যান্টিবায়োটিক, দেখেন জ্বরের কারণে বমি হলে জ্বরের চিকিৎসা কিন্তু দিতে হবে। দেখেন জ্বরের চিকিৎসা দেওয়া আছে, মক্সিফ্লক্সাসিন মানে অ্যান্টিবায়োটিক, জ্বরের চিকিৎসা অ্যান্টিবায়োটিক দেবো, সাথে মোটিগাট বা ডমপেরিডন দিব। ঠিক আছে। কান পাকা ইনফেকশন, এখানেও আপনার অ্যান্টিবায়োটিক লাগবে। কাশির জন্য অনেক বাচ্চা কাশতে কাশতে, মারা এসে বলবে যে বাচ্চা কাশতে কাশতে বমি করে। কী করে? কাশতে কাশতে। সেক্ষেত্রে এই যে কাশির সিরাপ দিতে হবে, ভেন্টোলিন বলেন, ব্রোডিল বলেন, যেটা কাশি কমায়, এরকম
তাহলে দেখেন আমার মূল কথা হচ্ছে কারণ অনুযায়ী। তাহলে এই কাশির জন্য বমির জায়গায় দেখেন শুধু কি বমির ওষুধ দিয়ে রাখছে তা না, কাশি কমানোর ওষুধও কিন্তু দিতে হয়েছে। সুতরাং যেটা কারণ সেই কারণের ওষুধ দিতে হবে আপনাকে। আর কারণ পাওয়া না গেলে ওই যে প্রথম যে 2 নম্বর পয়েন্টে দেখেন, কারণ না পাওয়া গেলে আমরা মোটামুটি যে বাচ্চা 2 বার বমি করছে, বাচ্চা 3 বার বমি করছে, সেক্ষেত্রে আমরা মোটিগাট বা ডম্পেরিডন দিয়ে তাকে সারতে পারি যে আর কোনো কারণ পাচ্ছি না। এক্ষেত্রে এখানে শুধুমাত্র ডম্পেরিডনটাকেই হাইলাইট করা হয়েছে, ডম্পেরিডন এইটাকে হাইলাইট করা হয়েছে। কিন্তু বাজারে এখন এর থেকেও কিছু ভালো মানের ওষুধ আছে, যেমন অনডানসেট্রন আছে। এটা একটু লিখে রাখেন, অনডানসেট্রন এখন খুব ভালো কাজ করে। ওই যে যেটা বলতেছিলাম যে ডায়রিয়ার সাথে যখন বমি থাকবে তখন কিন্তু আপনি ডম্পেরিডন দিতে পারবেন না, সেক্ষেত্রে বমি হচ্ছে, আপনার বমি বন্ধ করার ওষুধ দরকার, তখন আপনি কী চুজ করতে পারেন? অনডানসেট্রন দিতে পারেন। বাজারে খুব পাওয়া যায়, সবথেকে ভালো আমরা কমনলি জানি নাম ইমিস্ট্যাট, অফরান, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে বাজারে এটা পাওয়া যায়। খুব কমন ওষুধ, এখন খুব কমনলি ইউজ হয়। ঠিক আছে, এখন আপনি জিজ্ঞাসা করতেছিলেন যে কৃমির কারণে বমি, কৃমিটা বুঝবো কী করে? কৃমি বোঝার কয়েকটা উপায় আছে। যেমন কৃমি যেসব বাচ্চাদের হয় সেই সব বাচ্চারা একটু অপুষ্ট থাকে, কারণ কৃমি হচ্ছে আমাদের জন্য পরজীবী। কৃমি যখন বেশি হয়ে যায়, অল্প স্বল্প 2-1টা কৃমি কিন্তু নর্মালি আমাদের থাকে, শরীরের মধ্যে থাকে, এটা কিন্তু কোনো ক্ষতির কারণ না। এরা নর্মাল ইনহেবিটেন্ট বলি আমরা, এরা আমাদের শরীরে নর্মালি থাকে। কিন্তু যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তারা আমাদের পুষ্টি সব খাওয়া শুরু করবে, কারণ তাদের তো যে বেঁচে থাকতে হবে, তারা খাবার পাবে কোথায়? আমাদের থেকে পাবে। আমাদের খাবার যখন বেশি করে বাচ্চাদের, আমি তো বলছি বড়রা সামলে নিতে পারে, কিন্তু বাচ্চারা যখন এটা নেয় তখন বাচ্চাদের অপুষ্ট হয়। দেখবেন পেটটা বড়, গা হাত পা শুকনা টিনটিনে, সব পুষ্টি শেষ হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। এটা একটা ব্যাপার। এভাবে দেখা যেতে পারে যে কম, গ্রোথ কম, বা বাচ্চা শুকনা, হ্যাংলা, পাতলা, পেটটা বড়। এটা অনেক সময় মলের সাথে কৃমি পড়ে, মারা এসে বলবে যে এখন এগুলো বাংলাদেশে খুব কম দেখা যায়, কারণ আমাদের সোসাইটি একটু উন্নত হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার হার বেড়েছে। আগে এগুলো খুব ছিল, হ্যাঁ, কমনলি দেখা, এখন একটু পরিমাণে কমে গেছে। পেটে ব্যথা খুব কমন, বাচ্চারা পেটে ব্যথা বলবে, দেখবেন এমনি কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কিন্তু পেটে ব্যথা বলে। এটাও কিন্তু কৃমির একটা, কৃমি যখন ভিতরে পাকে যায় বা বেশি হয়ে যায় তখন কিন্তু এই কৃমির কারণে বাচ্চাদের কী হতে পারে? পেটে ব্যথা হতে পারে। তাহলে বাচ্চার পেট ফুলে যেতে পারে, বাচ্চা অপুষ্ট হতে পারে, মলের সাথে কৃমি পড়তে পারে, আর পেটে ব্যথা হতে পারে। ক্ষুধামন্দা খুব কমন একটা কারণ। মায়েরা এসে এমনি তো মায়েদের কমন অভিযোগ বাচ্চারা খায় না, কিন্তু আদতেই কৃমিওয়ালা বাচ্চাগুলো খেতে চায়। ক্ষুধামন্দা, আসলেই ক্ষুধামন্দা তাদের। ঠিক আছে, এই জিনিসগুলো শুনে বা দেখে আমরা এরপরে কিছু টেস্ট করা যায়। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও হতে পারে। কারণ কি, না খেলে পেট যখন খালি থাকে তখন কিন্তু আলটিমেট মুখে থুতু বেশি আসে, এটা একটা কারণ। আরেকটা টেস্ট করা যায়, স্টুল ফর আই আমরা বলি। এটা যদি পরীক্ষা করতে চান, যে পরীক্ষা করে আমি দেখব যে কৃমির পাওয়া যায় কিনা, স্টুল পায়খানা পরীক্ষা করা যায়। এখানে পরীক্ষা করে কৃমির অবশিষ্ট অংশ, কৃমি তো জন্মায় আবার মরে যায়, মরে গেলে তার অংশ এই কৃমি হিসেবে পাওয়া যায়। আর কৃমি তো বিভিন্ন রকমের কৃমি আছে, গোল কৃমি, গুড়া কৃমি, সুতা কৃমি, ফিতা কৃমি, সবগুলোই ক্ষতিকর। বিশেষ করে ফিতা কৃমি খুব ক্ষতিকর। ঠিক আছে, চিকিৎসা কৃমিনাশক ওষুধ দিতে হবে। কৃমিনাশক বাজারে বিভিন্ন রকমের কৃমিনাশক ওষুধ পাওয়া যায়, অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, ভার্মিসল, বিভিন্ন রকমের কৃমির ওষুধ বাজারে পাওয়া যায়, যেটা যার জন্য বয়স অনুযায়ী, যার জন্য যেটা সেই অনুসারে আমাকে দিতে হবে। দেখেন বমি হিসেবে মোটামুটি যা ছিল বমিটা বলে দিলাম। এরপরে হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, তার মানে পায়খানা শক্ত হওয়া বা পায়খানা না হওয়া, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন বলি আমরা। কনস্টিপেশন
কনস্টিপেশন যখন হয় তখন একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, এই প্রথমে এখানে অ্যাভোল্যাকের কথা বলা আছে, আমি অ্যাভোল্যাক প্রথমে না বলে প্রথমে মিল্ক অফ ম্যাগনেশিয়ার কথা বলবো, 2 নম্বরটা প্রথমে বলতে চাই। মিল্ক অফ ম্যাগনেশিয়া, বানানটা যদি ভুল থাকে একটু ঠিক করে নিই। ম্যাগনেশিয়া বানান কি আছে দেখেন তো, না বানানটা ভুল আছে, হ্যাঁ ম্যাগনেশিয়া। মিল্ক অফ, সংক্ষেপে বলে মম। এটা সরকারি হাসপাতালে সাপ্লাইও থাকে, আমরা বলি মম সিরাপ দেন, মম সিরাপ দেন। এটা হচ্ছে সাইড ইফেক্ট কম, নিরাপদ, সব বয়সে ব্যবহার করা যায় এরকম একটা জিনিস, ঠিক আছে। মিল্ক অফ ম্যাগনেশিয়া, এইটা বেড টাইমে আমরা রাতে দিতে বলি, রাতে শোয়ার সময় দিবে, শোয়ার সময় 1 চামচ, বা বয়স ভেদে, বড়দের যেমন 2 চামচ 3 চামচও লাগে রেগুলার, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে কম। আর অ্যাভোল্যাক, এরপর অ্যাভোল্যাক, আসলে অ্যাভোল্যাক তো ব্র্যান্ড নেম, এটা হচ্ছে ল্যাকটুলোজ। বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, টুলোজ নামে পাওয়া যায়। অ্যাভোল্যাক খুব কমন একটা বা খুব মানে পপুলার একটা ব্র্যান্ড। এটা হচ্ছে জেনেরিক নেম। অ্যাভোল্যাক মানে হচ্ছে ল্যাকটুলোজ। বাজারে তো শুধু অ্যাভোল্যাক না, বাজারে তো আরও ব্র্যান্ড আছে, সেই জন্য আমরা জেনেরিকটা মানে, এটাও কিন্তু জেনেরিক, জেনেরিক নেম এইটা, কেমিক্যাল নেম এইটা। এখানেও অ্যাভোল্যাকের কেমিক্যাল নেম হচ্ছে ল্যাকটুলোজ। বাজারে এখন আরও আপডেটেড কিছু জিনিসপত্র পাওয়া যায়, আমরা সেদিকে যাচ্ছি না, এখানে যেহেতু নাই আমরা আর বলতেছি না। এর আগে মায়েদেরকে বা গার্ডিয়ানকে বোঝাতে হবে যে এটা তো ওষুধ দিলাম, আমরা ওষুধ দিয়ে পায়খানা নরম করাচ্ছি, বা এর আগে খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে। বাচ্চারা কিন্তু শাকসবজি বা যেগুলো ফাইবার, আঁশ জাতীয় খাবার, এগুলো কিন্তু কম খেতে চায়। বাচ্চারা তো এমনি খাওয়ার স্বভাব ভালো না, মাছ খাওয়ানো, সবজি খাওয়ানো, আঁশযুক্ত ফল খাওয়ানো, এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা কম খায়। এগুলো যখন বেশি খাওয়াবেন তখন পায়খানা ন্যাচারালি স্বাভাবিক হবে, নরম বা স্বাভাবিক হবে। এগুলো যখন কম খাবে তখন দেখবেন পায়খানা সুস্থ। তাহলে ওষুধ তো আমরা দিব, প্রয়োজন হলে অবশ্যই ওষুধ দিব, কিন্তু সাথে সাথে বাচ্চার খাদ্য অভ্যাসে কী করতে হবে, পরিবর্তন আনতে হবে, ঠিক আছে। যদি সেটা আমরা না করি তাহলে ওষুধ তো সারা বছর আপনি তো ল্যাকটুলোজ বা মমস চালাবেন না, ঠিক আছে। জন্য মা বাবাকে খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা বলে দিতে হবে। আর এর পরেও যদি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমি বললাম যে কোষ্ঠকাঠিন্য মেইনলি 2 রকম হয়। একটা হচ্ছে পায়খানা হয় না, আর একটা হচ্ছে শক্ত হয়, কঠিন হয়। কঠিন হলে হয় কি, অনেক সময় রক্ত পড়ে, ফেটে যায়, শক্ত হওয়ার কারণে বাচ্চাদের নরম ত্বক ফেটে যেয়ে রক্ত বেরোয়, এটা ভয়ের কারণ। সেক্ষেত্রে আমরা কি দেবো, গ্লিসারিন দিব। গ্লিসারিনের কিন্তু কিছুই না, গ্লিসারিন কি করে, পিচ্ছিল করে না, শুধু রক্ত পড়তে হবে এমন কোনো কন্ডিশন না। ব্যাপারটা হচ্ছে যদি শক্ত পায়খানা হয়, আজকে রক্ত পড়তেছে না, 2 দিন পরে পড়বে, 7 দিন পরে পড়বে। এই জন্য যদি মা বলে যে গুড়ি গুড়ি শক্ত শক্ত হয় এবং বাচ্চার কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা কি দিতে পারি, গ্লিসারিন দিতে পারি। গ্লিসারিন দিলে কি হবে, যখন গ্লিসারিনটা দিব ওই রাস্তাটা কি হয়ে যাবে, পিচ্ছিল হয়ে যাবে। একটা শক্ত জিনিস, খসখসে জিনিস আপনি যদি পিচ্ছিল করে দেন তাহলে এটা সহজে পাস হয়ে যাবে। তো মলদ্বারে যদি আমি গ্লিসারিন সাপোজিটরি দিয়ে দিই, ভিতরে যে শক্ত পায়খানাটা জমে আছে, যেটা পাস করতে বাচ্চার কষ্ট হয়, সেটা সে সহজে পাস করতে পারে। নলদ্বারে দিতে হবে গ্লিসারিনটা। আর এগুলো কিন্তু খেতে হবে, হ্যাঁ, উল্টে আবার ওই অনেক এরকম কিন্তু আমরা রোগী পাই, সাপোজিটরি দিয়ে দিছি, খেয়ে ফেলছে, ঠিক আছে। সাপোজিটরি কিন্তু খেলে কাজ হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে খাওয়ার জিনিস, মুখে খাবে, আর এটা হচ্ছে মলদ্বারে দিই। তখন এটা দিয়ে কিন্তু ধরে রাখতে হয়, পিচ্ছিল তো, যে যদি আপনি ছেড়ে দেন একা একা আবার বের হয়ে আসে, উপকার হয় না। এই জন্য দিয়ে চেপে কিছুক্ষণ ধরে রাখতে হয় যাতে ওটা ভিতরে গলে যায়, তারপরে আপনি ছেড়ে দিবেন। এবং অনেক সময় এটা ম্যাজিকের মতো কাজ করে, ছেড়ে দেওয়ার 1-2 সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে টয়লেট হয়ে যাচ্ছে, আবার অনেকের হয় না। তো এটা ভালো কাজ করে এবং খুব মানে ভালো, যে এটা যেহেতু খাওয়ানো লাগে না বা ভিতরে খুব বেশি যায় না, সাইড ইফেক্ট খুব কম। এই জন্য ছোটো ছোটো বাচ্চাদের আমরা এইটা ব্যবহার করি, নিরাপদ ওষুধ, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু সবসময় দেওয়া যাবে না, ওই যে বললাম, বুঝতে হবে যে এটা কেন হচ্ছে। মা বলতেছে যে আমার বাচ্চা 2 দিন পরে পায়খানা করে, স্বাভাবিক, নরম করে, স্বাভাবিক করে, সেক্ষেত্রে কি গ্লিসারিন দেওয়ার খুব দরকার আছে? নরম আছে, তার তো পায়খানা করতে সমস্যা হচ্ছে না, দেরি করে হচ্ছে, এটা হতে পারে। কোথায় ক্যানটা দিতে হবে এটা কিন্তু একটু হিসাব করে দিতে হবে, হ্যাঁ।
এরপরে 5 নম্বরে দেখেন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, খুবই ইম্পর্ট্যান্ট টপিকস কি? কনভালশন, খিঁচুনি। খিঁচুনি খিঁচুনি কি? খিঁচুনি হচ্ছে অস্বাভাবিক, মানে কি বলে এটাকে, খিঁচুনি বিভিন্ন রকমের। হ্যাঁ, অস্বাভাবিক মুভমেন্ট, হাত পা চোখ নাক মুখ সব কিছুর কি অস্বাভাবিক মুভমেন্ট, যেটা স্বাভাবিক না। বলে না বাচ্চার চোখ উল্টে গেছে, হ্যাঁ হঠাৎ হয়, হঠাৎ হয়, কিছুক্ষণ থাকে আবার ভালো হয়ে যায়। তবে অনেক সময় বাচ্চা বা যার হয় সে অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক আছে। তবে এটা সাময়িক হয়, সাধারণত সাময়িক থাকে, একটা জায়গায় হতে পারে। কোনো বাচ্চা শুধু চোখ পিটপিট করতেছে, আপনি চোখ বন্ধ করেন আর খোলেন তো কতক্ষণ পারবেন? ইচ্ছা করে পারবেন না। কিন্তু একটা বাচ্চা দেখবেন খিঁচুনি হচ্ছে, তার চোখ অটোমেটিক্যালি, বাচ্চারা তো মোটেও পারে না, আমরা তাও একটু পারি, তার চোখ খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে, ব্লিঙ্কিং করতেছে, এটা খিঁচুনি, ঠিক আছে। হাত পা অস্বাভাবিক ছোড়াছড়ি করতেছে, যেটা স্বাভাবিক ছোড়াছড়ি না। আমরা বাচ্চার স্বাভাবিক মুভমেন্ট বুঝি না, যে একটা বাচ্চার স্বাভাবিক মুভমেন্ট, তার হাত পা ছোড়াছড়ি করা, কান্না, এগুলো কি স্বাভাবিক বোঝা যায় না। যেটা স্বাভাবিক এটা অস্বাভাবিক, শুনলেই কিন্তু বা দেখলেই কিন্তু বোঝা যায়। চোখ উল্টে গেছে, চোখের সাদা অংশ বের হয়ে গেছে, এটা কি স্বাভাবিক? চোখের মনি থাকার কথা সামনে, চোখ উপরের দিক চলে গেছে, এটা উপরের দিকে বাচ্চা নিয়ে রাখা সম্ভব? আমরা কিছুক্ষণ রাখতে পারি, কয়েক সেকেন্ড রাখতে পারি, সবসময় কীভাবে থাকা সম্ভব? দেখবেন বাচ্চার চোখ উল্টে গেছে। এরকম জিহ্বায় কামড় লাগতেছে, জিহ্বা দিয়ে রক্ত পড়ে গেছে, দাঁত আটকে গেছে, ঠিক আছে। আমরা তো অনেক সময় বড়রা অভিনয় করতে পারে, কিছুক্ষণ অভিনয় করে একটু ভাব ধরতে পারে, বিশেষ করে যারা একটু, যে আমরা এইচসিআর বলি আর কি, হ্যাঁ, হয়তো কেউ রাগারাগি করছে বা সংসারে কোনো ঝামেলা হয়েছে, একটু ভান ধরলো, জিনে ধরার ভান ধরলো বা একটু অজ্ঞান হওয়ার ভান ধরলো, বড়রা এটা পারে, বাচ্চারা কিন্তু এইগুলো পারে না। সুতরাং বাচ্চাদের এগুলো হলে কিন্তু এটা খিঁচুনি। এবং অনেক রকমের খিঁচুনি আছে, কিছু আছে সারা বডি, পা হাত, 4 হাত পাই খিঁচুনি, কাঁপাকাঁপি করতেছে, এটা জেনারেলাইজ। আবার কিছু আছে শুধু হাত, কেউ শুধু চোখ যেটা বললাম, কেউ শুধু মুখ, হ্যাঁ, তাহলে লোকালও হতে পারে, জেনারেলাইজড হতে পারে, একটা জায়গায় ফিক্সড হতে পারে, অথবা সারা বডিতেই খিঁচুনি হতে পারে, ঠিক আছে। দেখেন এইগুলো কি হয়, সামান্য কারণে তারা উত্তেজিত বলতে এই জায়গার কাজগুলো হয় আর কি, কাজ উত্তেজিত হয়ে পড়ে। কী কী কারণে হয়? দাঁত ওঠার সময় হাম হলে, আর দাঁত ওঠার সময় কথা বলবো না, হাম মানে জ্বর থাকতে হবে, অধিক জ্বর, যেটা বলছে অধিক জ্বর, আঘাতের সময় ভয় লাগলে শিশুদের খিঁচুনি হয়, ঠিক আছে। জ্বরটা বাচ্চাদের একটা জিনিস যদি মনে রাখেন তাহলে জ্বর, বাচ্চাদের জ্বর হলে জ্বর কন্ট্রোল করতে হবে। জ্বর যদি বেড়ে যায়, বাচ্চাদের জ্বরের সাথে খিঁচুনি খুব 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 কমন, ঠিক আছে। তাহলে বাচ্চাদের খিঁচুনির একটা অন্যতম কারণ কিন্তু মাথায় আঘাত লাগলে বাচ্চাদের খিঁচুনি হয়। সেটা জন্মের সময় আঘাত, অনেক সময় নর্মাল ডেলিভারির সময় বাচ্চার মাথায় আঘাত লাগে না, ডেলিভারি করতে গেছে অসতর্কতাবশত মাথায় আঘাত লেগে গেছে। অথবা জন্মের পর বাচ্চা যদি ঠিকমতো কান্নাকাটি না করে, তার মানে অক্সিজেনের অভাব হলে, হাইপোক্সিয়া বলি, অক্সিজেনের অভাব হলেও কিন্তু বাচ্চার খিঁচুনি হয়। জন্ডিস হলে, জন্ডিসের মাত্রা অনেক বেড়ে গেছে, তারও এটা খিঁচুনি হতে পারে, ঠিক আছে। আরেকটা আছে টিটেনাস, খিঁচুনির সাথে মিলে যায়, অনেকটা একই রকম ফিচার। টিটেনাস কেন হয়? ওই যে আমরা সাধারণত ময়লা, লোহা বা ময়লা আবর্জনা থেকে, ক্লোস্ট্রিডিয়াম টিটানি নামক একটা জীবাণু থেকে টিটেনাস হয়। টিটেনাস হলে কিন্তু এরকম একটা খিঁচুনির ভাব আসে, কিন্তু সেটা একবারে শক্ত হয়ে যায়, সাধারণত ঘাড় শক্ত হয়ে যায় বা দাঁত মাড়ি লেগে যায়। আর খিঁচুনিতে যেটা হয়, নড়াচড়া হয়। নর্মাল যে খিঁচুনি বাচ্চাদের কনভালশন যেটা বলতেছি আমরা, এখানে সাধারণত নড়াচড়া হয়। আর টিটেনাসে নড়াচড়াও করতে পারে, তবে ম্যাক্সিমাম টাইমে শক্ত হয়ে যায়, বিশেষ করে ধনুকের মতো বাকিয়ে যায়, শক্ত একরকম শক্ত হয়ে থাকে, ঠিক আছে। দেখেন এবার তো টিটেনাসের খিঁচুনির চিকিৎসা আমি বললাম, কারণ সব জায়গায় কারণের চিকিৎসা করতে হবে। জ্বরের কারণে যে চিকিৎসা, আগে জ্বর কমাতে হবে, সোজা কথা। সে জ্বর কী দিয়ে কমাবেন? মাথায় ঠান্ডা পানি দিয়ে, আইসবক দিয়ে কমাবেন। আর কারণ অনুযায়ী চিকিৎসা, জ্বর আগে কমাতে হবে। প্যারাসিটামল দিলে জ্বর কমে, প্যারাসিটামল দিবেন, ঠিক আছে।
প্যারাসিটামল দিয়ে জ্বর কমাবে। এরপরে যদি খিঁচুনি বন্ধ না হয় তাহলে ফেনোবারবিটন, এই ওষুধটার নাম মনে রাখবেন। এর আগে আরেকটা দেয় আসলে ডায়াজেপাম, ডায়াজেপামের কথা আছে কি না, ডায়াজেপামের কথা বলা নেই, আমি একটু লিখে দিই। হ্যাঁ, ফেনোবারবিটনে আসতেছি আমি, কিন্তু এটা একটু জেনে রাখেন, এটা ইম্পর্ট্যান্ট। বাজারে সেডিল নামে পাওয়া যায়, ইজিয়াম নামে পাওয়া যায়। হঠাৎ করে খিঁচুনি হলে সব থেকে ভালো ওষুধ ডায়াজেপাম। এটা হলো ডায়াজেপাম, বাজারে সেডিল, ইজিয়াম এই নামে পাওয়া যায়। 2 নম্বর ওষুধ হচ্ছে আপনার ফেনোবারবিটন। এটা বারবিট নামে পাওয়া যায়, ঠিক আছে, বারবিট নামে পাওয়া যায়। ডায়াজেপাম, এটা হলো দ্বিতীয়বার। হ্যাঁ, এটা দ্বিতীয়। এটাও ট্যাবলেট আকারে পাওয়া যায়, সিরাপ আকারে পাওয়া যায়, ইঞ্জেকশন আকারে পাওয়া যায়। এটা ট্যাবলেট পাওয়া যায়, ইঞ্জেকশন পাওয়া যায়, সাপোজিটরি পাওয়া যায়, ঠিক আছে। হঠাৎ কিছু নিলে প্রথমে ডায়াজেপাম। ডায়াজেপাম সাধারণত আমরা পার রেক্টাল মানে মলদার দিয়ে দেই অথবা ইঞ্জেকশন দিয়ে। এটা হলো হঠাৎ করে প্রথম চিকিৎসা, ঠিক আছে। আর ফেনোবারবিটন আইভি দেওয়া যায়, মুখে খাওয়ানো যায়, ঠিক আছে। এটা আইভি দেওয়া যায় অথবা ওরাল দেওয়া যায় মুখে। এরপরে কারণে চিকিৎসা করতে হবে। আপনি জ্বর হলে জ্বরের চিকিৎসা করবেন, কি জ্বর সেটা দেখতে হবে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিক দিবেন। ওই যে 3 নম্বরে দেখেন, যে কোনো কারণে হাই টেম্পারেচার 100-র উপরে জ্বর হলে নাপা, এইস মানে হচ্ছে প্যারাসিটামল, প্যারাসিটামল দিবেন, ঠিক আছে। এরপরে একটা সিরিয়াল আছে, আমি এটা এখানে লিখে দিই, কিন্তু আপনাদের বইতে নাই বা এত না জানলেও চলবে, তারপরে আমি লিখে দিই, এটা ধাপ আছে। ডায়াজেপাম দেবো প্রথম স্টেপে, 2 নম্বরে ফেনোবারবিটন। এরপরেও যদি খিঁচুনি না কমে তাহলে ফেনিটয়েন, এটা বইতে নাই, হ্যাঁ, জাস্ট জেনে রাখেন, ফেনিটয়েন। তারপরেও যদি না কমে তাহলে মিডাজোলাম। এই দুটো রিজার্ভ ওষুধ, হ্যাঁ, এই দুটো আমরা সচরাচর ব্যবহার করি না। যদি এতে ফেইল হই আমরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটোই কাজ করে যায়, যদি কাজ না হয় তাহলে। এরপরে কারণের চিকিৎসা করবো, যে কারণে খিঁচুনি হলে সেটা আমরা এটা দিলে দেওয়া, হ্যাঁ, খিঁচুনি বন্ধ হবে। এবং ধাপে ধাপে দিতে হবে, শুরুতেই কিন্তু মিডাজোলাম না, শুরুতে ডায়াজেপাম, তারপরে ফেনোবারবিটন, কাজ না হলে ফেনিটয়েন, তারপরে কাজ না হলে মিডাজোলাম। আর সাথে সাথে কারণের চিকিৎসা তো চলবে, কিন্তু খিঁচুনি বন্ধ করতে হলে এই ধাপ আপনার অনুসরণ করতে হবে। এই মোটামুটি। এরপরে দেখেন ওই যে প্যারাসিটামলের কথা বলা আছে, অ্যান্টিবায়োটিক যদি লাগে জ্বরের সাথে সেটা দিবেন, মানে ধাপে ধাপে যা আপনার লাগবে তাই আপনি দিবেন। নাম্বার 6, শিশুদের পেট ফাঁপা। শিশুদের পেট ফাঁপা, পেট ফাঁপার কারণ দেখেন, কৃমির কারণে ফাঁপতে পারে, উদাহরণ মানে ডায়রিয়ার কারণে ফাঁপতে পারে, আমাশয়ের কারণে ফাঁপতে পারে, জ্বর টাইফয়েড জ্বরের কারণে পেট ফাঁপতে পারে, ঠিক আছে। পেট ফাঁপার চিকিৎসা, বদহজম মানে হচ্ছে ইনডাইজেশনের জন্য যদি পেট ফাঁপে সেক্ষেত্রে যে মেটাক্লোরপোরামাইড, নিউটামিড নামে পাওয়া যায় বাজারে, ড্রপ দিতে পারেন। বমি, আমরা বলে দিই ডায়রিয়া হলে পেট ফাঁপে, হ্যাঁ, মারা এসে কমপ্লেইন করবে আমার বাচ্চার পেট ফেঁপে আছে, সে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে, তখন আমরা বুঝাই দিই যে আপনার ডায়রিয়া কমে গেলে পেট ফাঁপা এমনিই কমে যাবে, কারণ পেট ফাঁপার একটা কারণ হচ্ছে ডায়রিয়া। আলাদা করে পেট ফাঁপার চিকিৎসা করার দরকার নেই। যখন আপনি ডায়রিয়া কমিয়ে দিবেন, খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে, তখন পেট ফাঁপা এমনিতেই কমে যাবে। এই দেখুন পরিপাকতন্ত্রের সংক্রমণ, যেটা বলতেছিলাম যে ফুড পয়জনিং বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস যেটাকে আমরা বলি, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিবেন, কট্রিম দিবেন, ঠিক আছে। এরপরে পাতলা পায়খানার সাথে যদি আম যায়, মানে আমাশয়ের কারণে যদি পেট ফাঁপে, আমাশয়ের চিকিৎসা করবেন, বিশেষ করে মেট্রোনিডাজল ট্যাবলেট আমরা বা সিরাপ আমরা দেই, হ্যাঁ। তারপর এই দেখেন কৃমির কারণে, যেটা একটু আগে বলতেছিলাম যে কৃমির কারণে পেটটা ফুলে ঢোল হয়ে থাকে, কৃমির কারণে, তাহলে কৃমির
কারণে যদি পায়খানা মানে সরি কী হয়, পেট ফাঁপে, তাহলে কৃমির ওষুধ দিতে হবে আপনাকে। কৃমির ওষুধ কী পাওয়া যায় দেখেন, লেভামিসল, ইট্রাক্স নামে পাওয়া যায় বাজারে। আবার আরমক্স, মানে আপনার এটা হচ্ছে মেবেন্ডাজল। আর অ্যালবেন্ডাজল, যেগুলো নাম আমি বলছিলাম কৃমির ওষুধ, সেইগুলো বয়স অনুসারে আপনি দিতে পারবেন। ঠিক আছে। আর মাল্টিভিটামিন কেন? মাল্টিভিটামিন স্বাভাবিকভাবে পেট ফাঁপলে রুচি নষ্ট হয়ে যায়, বাচ্চা দুর্বল হয়ে পড়ে, এই জন্য মাল্টিভিটামিন জরুরি কিছু না। আগে আপনার পেট ফাঁপার কারণ দেখতে হবে, কারণ অনুসারে ওষুধ বা চিকিৎসা দিতে হবে। তাহলে দেখেন, যদি ডায়রিয়া হয়, ডায়রিয়া চিকিৎসা দিব। ইনফেকশনের কারণে, মানে ইনফেকশন মানে ফুড পয়জনিং অথবা আপনার গ্যাস্ট্রোএন্টেরাইটিস যেটাকে আমরা বলি, এর কারণে হলে অ্যান্টিবায়োটিক দিয়ে তার চিকিৎসা করব। আর কৃমির জন্য হলে কৃমিনাশক ওষুধ দিব। কথা বোঝা গেল? সেইভাবেই কিন্তু লেখা আছে, ধাপগুলো সেভাবে মনে রাখবেন। এই নাম্বার 7, বিরাট বড় যে কানের চিকিৎসা। আচ্ছা পড়ি 7 নম্বর। কানের ভিতরে মাথায় মানে মাথায়, কানের ভিতরে মাথায় মানে কি এটা বুঝান আমাকে, তারপরে আমি পড়ব। কানের ভিতরে মাথায় কেন? দেখি কি ভিতরে কি আছে। মাথায় তো বুঝলাম না, মাথা কোথায়? হে মাথা কই? মাথা এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা কানের ঘা, সোজা কথা, আমরা সহজভাবে বুঝি। হ্যাঁ, মাথা দিয়ে একটু মাথা নষ্ট করে দিয়েছে। তাহলে কানে যদি ঘা হয় তাহলে চিকিৎসা কী দেব? সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে মনে রাখবেন, বাচ্চাদের ক্ষেত্রে কানে ইনফেকশন, ইয়ার ইনফেকশন, সেটা বাইরে হোক ভিতরে হোক, খুব কমন। এটার কারণ আছে, সেটা আমি না যাচ্ছি, কিন্তু মনে রাখবেন বাচ্চাদের এটা বেশি হয়। বড়দের তুলনায় বাচ্চাদের কানের ইনফেকশন বেশি। ওই সেটাই কান পাকার কথাই বলতেছি আমি। ইনফেকশন, কানের ইনফেকশন বাচ্চাদের বেশি। কারণ আমি নাই বলি, এখন অনেকগুলো কারণ আছে, সেটা নাই বলছি। মনে রাখবেন শুধু এই কথাটা, যে বড়দের তুলনায় বাচ্চাদের কানের ইনফেকশন বেশি হয়। অনেক সময় অনেক ছোট বাচ্চা হলে সে তো কান দেখাতেও পারে না, কান বোঝেও না, কান্নাকাটি করে বেশি, তখন চেক করলে বা ডাক্তারের কাছে নিয়ে গেলে বা বাবা মা যদি দেখে, খেয়াল করে, কানে ইনফেকশন পাওয়া যায়। বড়রা তো বলতে পারে, কানে ব্যথার কথা বলতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে ছোটো বাচ্চারা এটা বলতে পারে না, তখন খুঁজে বের করতে হয় যে আসলে ব্যথা কেন, কান্নাকাটি করতেছে, জ্বর আসতেছে, বমি করতেছে, ইনফেকশন পাচ্ছি, সেক্ষেত্রে কান চেক করতে হবে। যদি আপনার জানা থাকে যে কানে ইনফেকশন হলে বাচ্চাদের এটা হয়, তাহলে আপনি বাইরে থেকে যদি বোঝাও না যায়, আপনি কিন্তু কান চেক করবেন, তাহলে বুঝতে পারবেন, অনেক সময় ধরা পড়ে। আর নাক বন্ধ হয়ে যায় সাথে, মানে এর সাথে অ্যাসোসিয়েটেড কী থাকতে পারে? জ্বর হতে পারে, নাক বন্ধ থাকে, কান দিয়ে পানি, রক্ত, পুজ পড়তে পারে। প্রথমে পানি পড়ে, ইনফেকশন বাড়লে পুজ, রক্তও আসতে পারে। ঠিক আছে, দেখেন এইগুলোই বলা আছে। তো ডায়রিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে কি হয়? এই যে কানে হাত দিয়ে রাখে, কান ঘষে, মানে বুঝাতে না পারলে আর কি যেটা হয়। আর এই যে আমি বললাম যে কান দিয়ে পুজ, রক্ত আসতে পারে, এই পুজ রক্ত যদি আসে, তাহলে এইটা যদি আপনি ঠিক না করেন, যে পুজ রক্ত পড়তেছে, আপনি খেয়াল করেননি বা চিকিৎসা করাননি, পুজ রক্ত কী হবে? বাইরে লাগবে, বাইরে লেগে বাইরেও কি হয়ে যাবে? ইনফেকশন হয়ে যাবে। আর তোমার ইনফেকশন ছিল কোথায়? ভিতরে, সেটা এখন কোথায় চলে আসলো? বাইরেও চলে আসলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সেটাই লিখছে যে চর্মরোগ হয়ে থাকে এবং কষান লেগে ধীরে ধীরে সমস্ত এলাকায় হয়ে যেতে পারে। এবার দেখেন চিকিৎসা কি দিব। চিকিৎসা দিব আগে ওই বললাম যে সাথে নাকে সর্দি বা নাক বন্ধ থাকতে পারে, এই জন্য আমরা আগে অ্যালার্জির ওষুধ দিব। সেটা হিস্টাসিন হতে পারে, অ্যাভিল হতে পারে। এটা দিয়ে কি করব? পানি পড়া, নাক দিয়ে পানি পড়া বন্ধ করব। ঠিক আছে, এরপরে ইনফেকশন হলে কি দিতে হবে বলেন তো? অ্যান্টিবায়োটিক দিতে হবে। ইনফেকশন হলেই কি দিতে হবে? হ্যাঁ বলেন। হিস্টাসিন তো অ্যালার্জির ওষুধই। সর্দি মানে তো একদম নাক দিয়ে পানি পড়া মানে তো এটা অ্যালার্জিক রাইনাইটিস, নাকি অ্যান্টিহিস্টামিন দিতে হবে। হিস্টাসিন হচ্ছে অ্যান্টিহিস্টামিন, এই জন্যই বললাম আমি একবারে অ্যালার্জির ওষুধ। শুধু হিস্টাসিনই যে দেওয়া যাবে তা তো না, আমার পছন্দের অন্য ওষুধও দেওয়া যেতে পারে। আমি সেট্রিজিন দিতে পারি, পারি না?
এরপর অ্যান্টিবায়োটিক দিতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। কানে ইনফেকশন মানেই খুব ভালো মানের অ্যান্টিবায়োটিক আপনাকে দিতে হবে, অবহেলা করা যাবে না। কারণ কানের ইনফেকশন যদি আপনি ভালো করে চিকিৎসা না করেন, কানের পর্দা ফেটে যাবে, কানের পর্দা ছিদ্র হয়ে যাবে, বাচ্চা কানে শুনবে না, পার্মানেন্ট একটা ড্যামেজ হয়ে যাবে। এখানে লেখা আছে সেফালেক্সিনের কথা বলা আছে, অ্যামোক্সিসিলিনের কথা বলা আছে, কোট্রাইমক্সাসোলের কথা বলা আছে, ঠিক আছে। ব্যথা ও জ্বরের জন্য 3 মাসের কম বয়সী শিশুদের দেওয়া যাবে না। আচ্ছা, এটা মানে যাক জ্বর থাকলে বা কানে ব্যথার কথা বলেন, বাচ্চারা বলে আমি কানে ব্যথার কথা বলতে পারে, সেক্ষেত্রে ব্যথা কমানোর জন্য কী দিবেন? প্যারাসিটামল দিবেন, ঠিক আছে, প্যারাসিটামল দিবেন। আর ওই যে ঘা, যেটা বললাম, ঘা যদি বাইরে থেকে দেখা যায় তাহলে এখানে মুছে দিতে হবে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিয়ে। এখন তো বাজারে অনেক অয়েনমেন্ট পাওয়া যায়, আগে যখন অয়েনমেন্ট অ্যাভেলেবেল ছিল না তখন ওই যে পারম্যাঙ্গানেট পটাশ, গরম পানি পরিষ্কার ন্যাকড়া দিয়ে ঘা মোছা, যখন আগে এখন তো অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট বাজারে পাওয়া যায়, সেইগুলো এখন আমরা মলমগুলো দিব। আর আগে যেটা মানে ঘরের চিকিৎসা ছিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আপনারা দেখেছেন কখনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট? কী রঙের বলেন তো? বেগুনি রঙের, গাঢ় বেগুনি, মানুষ পায়ে দিত, হাতে দিত, হাত পা সব বেগুনি হয়ে যেত। পটাশিয়াম খুব ভালো ওষুধ, কিন্তু পটাশ মানেই সেটা বেগুনি, ঠিক আছে, এটা হাতে পায়ে লাগাতো এবং খুব ভালো ওষুধ, কিন্তু খুব ভালো কাজ করে। যাই হোক, মানে এগুলো আগে বাসা বাড়িতে পাওয়া যায়, এখনও যে বললাম এখন খুব সহজ ভালো ভালো ওষুধ পাওয়া যায় এগুলো আর কি। আর ওগুলো তো রং টং মেখে যায়, তো হাত একদম বেগুনি হয়ে থাকে, এখন আর কেউ ইউজ করে না ওগুলো। হ্যাঁ, তো সেই জন্য আমরা এখন ওই যে ব্যাক্টেরোসিন, নিওমাইসিন অয়েনমেন্ট পাওয়া যায় দেখেন বাজারে, এইগুলো আমরা দিতে পারি। মিউপিরোসন, আরও ভায়োডিন অয়েনমেন্টেড আছে, যেগুলো আছে মোটামুটি একটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিয়ে বাইরে যে ঘা বা কোনো ক্ষত যদি থাকে সেটাকে আমরা পরিষ্কার করে দিব, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আপনার এই লাইনটা আমি বুঝি নাই, এই জন্য এটা বলিনি। এটা আমরা লিখবো যে জ্বর ব্যথার জন্য প্যারাসিটামল দিব, সোজা কথা। 3 মাসের কম বয়সেও প্যারাসিটামল দেওয়া যায়, এই জন্য ওটা আমি কিন্তু বলি নাই, বাবাটা বাদ দিতে বলেছি, আমি আমার মতো বলছি যে জ্বর বা ব্যথার জন্য হলে আমি প্যারাসিটামল দিব, সেটাকে কারেকশন করে নেন। যেটা বুঝি নাই, অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয় বা কথা বোঝা যায় না, আমরা যেটা সহজ করে বলি না। ব্যথা ও জ্বরের জন্য 3 আপনি না বাদ দিলেন মনে করেন, তাহলে কি হবে? জ্বর ও ব্যথার জন্য 3 মাসের কম বয়স্ক শিশুদের দেওয়া যাবে, তা 3 মাসের বেশি, এই লাইনটাই একটা উল্টা হয়ে গেছে, দরকার নেই। আমি লিখবো ব্যথা ও জ্বরের জন্য এই যে নাপা দিব 3 বেলা, কথা শেষ। মানে নাপা মানে প্যারাসিটামল দেবো 3 বেলা, বাকি লাইনগুলো বাদ দিয়ে দেন। যা মানে কি করে কনফিউশন তৈরি করে সেসব লাইন আমরা রাখলাম না। হ্যাঁ, ডোজগুলো আমরা ঠিক মতো করে নেব, যার যেটা লাগে সেটা আমরা করে নেব, ঠিক আছে। তাহলে কানের জন্য আমরা কি করব? প্রথম হচ্ছে অ্যান্টিহিস্টামিন দিব, তারপরে অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিক 2 রকম আছে, একটা খাওয়ার, একটা লোকাল দেওয়ার জন্য। কানের ড্রপ পাওয়া যায় অ্যান্টিবায়োটিক, দুটোই ব্যবহার করা লাগতে পারে। বেশি হয়ে গেলে মুখে দিতে হয়, কম থাকলে শুধু লোকাল দিলে হয়, এটা অবস্থা বুঝি। কিন্তু আপনি যখন কানে থেকে পানি পড়া শুরু করবে, পুষ পড়া শুরু করবে, তখন আর সেটা মানে অল্প নেই, সেটা বেড়ে গেছে, সুতরাং তখন আপনাকে মুখেও দিতে হবে। তারপরে ব্যথা জ্বরের জন্য কি দেবো? প্যারাসিটামল দিব, ঠিক আছে। আর ওই যে বাইরে যদি ইনফেকশন বা ক্ষত দেখা যায় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিয়ে জায়গাগুলো পরিষ্কার করে দিব। এর সাথে কিছু পরামর্শ দিয়ে দিতে হবে, এটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে কানে পানি দেওয়া যাবে, কানে যেন কখনোই পানি না ঢোকে, এইটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে বাচ্চাদের গোসলের সময়, বড়দেরও যাদের কানে ইনফেকশন আছে আমরা বলে দিই কানে তুলা গুঁজে নেবেন, তাতে কি হবে? ভিতরে কি যাবে না, পানি গেলে কিন্তু চিকিৎসা হবে, ইনফেকশন বাড়তেই থাকবে। আরেকটা হচ্ছে কি, কানে খোঁচাখুচি করা যাবে না, আমাদের কাঠি দিয়ে খোঁচানোর স্বভাব আছে, বিশেষ করে বাচ্চাদের আরও ক্ষতি করে, এটা আরও নরম, একটু খোঁচা লাগলেই ইনফেকশন হয়ে যাবে। এজন্য কানে কি করা যাবে না, শক্ত কিছু দিয়ে খোঁচাখুচি করা যাবে, এটা বলে দিতে হবে, মায়েদের বলে দিতে হবে, যারা বড়রা তাদেরকে ওটা বলে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে, এটা কিন্তু খুব কমন একটা জিনিস এবং খুব কিন্তু পাবেন কানের ইনফেকশন, ইয়ার ইনফেকশন, ঠিক আছে। ব্রঙ্কাইটিস, এটা একটা রোগের নাম, এটা দেখেন আমি লিখি, ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর ইনফেকশন, ব্রঙ্কাস থেকে। ব্রঙ্কাস কোনটা বলেন তো? এইটা হচ্ছে ব্রঙ্কাস, আমাদের শ্বাসনালীর চেহারা মনে আছে,
এটা ডান পাশ ছোট, বাম পাশ বড়। এই যে এইটা হলো ব্রঙ্কাস। ট্রাকিয়া এই পর্যন্ত, উপরে যেটা সোজা নেমে আসছে এই পর্যন্ত, সেটা হচ্ছে ট্রাকিয়া। এরপরে যেটা ভাগ হয়ে গেল এটাকে বলা হয় ব্রঙ্কাস। এরপরে এটা আরও ভাগ হয়েছে, ভিতরে যে অনেক ভাগে ভাগ হয়ে গেছে, এইটাকে বলা হয় ব্রঙ্কাস। ঠিক আছে, এইটাই যদি ইনফেকশন হয় এটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাস থেকে ব্রঙ্কাইটিস কী দিয়ে হয়, এগুলো নাম আছে, নিউমোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। ঠিক আছে, এটা অ্যালার্জির কারণেও হতে পারে, আবার ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও হতে পারে। ঠিক আছে, দুই কারণেই হতে পারে। কি হয়, জ্বর হতে পারে, ইনফেকশন আমি বলছি, ইনফেকশন মানেই জ্বর। জ্বর থাকবে, আর গলায় মানে শ্বাসনালীতে কিছু সমস্যা হলেই দুটো জিনিস কমন থাকবে, সর্দি আর কাশি। এর কোনো মাপ নেই, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট, শ্বাসতন্ত্রের কোনো প্রদাহ মানেই সর্দি কাশি, সাথে জ্বর, বেশি হলে জ্বর। এরপরে বুকে শব্দ হতে পারে, এটা ইম্পর্ট্যান্ট। সব রোগে কিন্তু শব্দ হয় না। ঠিক আছে, জ্বর থাকলে শ্বাসের গতি বাড়বে, আবার নারীর গতি মানে পালস বাড়বে, জ্বরের কারণে পালস বাড়বে। আর এই যে শ্বাসের ইনফেকশনের কারণে শ্বাস নেওয়ার গতি বাড়বে। ঠিক আছে, খাবারের রুচি থাকবে না, কান্নাকাটি করবে, বুকে ব্যথা থাকতে পারে, শ্বাস ঘন ঘন নেওয়ার কারণে, ইনফেকশনের কারণে কি হতে পারে, বুকে শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে। এবার বলেন চিকিৎসা কী দেবেন? প্রথমেই বলে নিচ্ছি, এটা একটা ইনফেকশন। ইনফেকশন মানে কী দিতে হবে? অ্যান্টিবায়োটিক দেবে। দেখেন শুরুতে অ্যান্টিবায়োটিকের কথা বলা আছে, অ্যামোক্সিসিলিন, সেফট্রাডিন, কোট্রাইমোক্সোসিলিন, এরিথ্রোমাইসিন। একটা ডোজ বলা আছে, আমি আর ডোজে যাচ্ছি না, নিজেরা পড়ে নেবেন ডোজগুলো, মানে অ্যান্টিবায়োটিকের নামগুলো মনে রাখবেন। ঠিক আছে, এখন বললাম সর্দি আর কাশি থাকতে পারে। কাশি হলে কাশির সিরাপ বা কাশির ওষুধ ব্যবহার করা যায়, বিভিন্ন রকমের সিরাপ বাজারে পাওয়া যায়। আর সর্দি বা হাঁচি হলে, মানে অ্যালার্জি জাতীয় জিনিস হলে কী দেবো? অ্যান্টিহিস্টামিন দেবো। ওই যে সেই যেগুলো বলে আসলাম, সিটারিজিন, হিস্টাসিন, রুপাটাডিন, যেগুলো আপনার পছন্দ হয়, এরকম একটা অ্যালার্জির ওষুধ আমরা দেব। ঠিক আছে, এই দেখেন তিনটাই মোটামুটি বলা আছে। আর যদি জ্বর থাকে বা ব্যথা থাকে, প্যারাসিটামল। হ্যাঁ, বুকে ব্যথা অথবা জ্বর, প্রথমে বললাম জ্বর থাকতে পারে, তাহলে জ্বরের জন্য প্যারাসিটামল দেবো না, জ্বরের জন্য। তাহলে দেখেন যার মানে সিমটম, উপসর্গ, সেই অনুসারে চিকিৎসা। প্যারাসিটামল, প্যারাসিটামল হচ্ছে শুধু শিশু বলে কথা না, প্যারাসিটামল হচ্ছে দুনিয়ার মধ্যে সবথেকে নিরাপদ ব্যথার ওষুধ, এবং জ্বরের জন্য সবথেকে পছন্দের ওষুধ হচ্ছে প্যারাসিটামল। খুব ভালো ওষুধ কিন্তু, এবং অনেক লোককে অনেক রোগের, কিডনি রোগীদের, শ্বাসকষ্টের রোগীদের, প্রেগনেন্ট অবস্থায় অনেক ব্যথার ওষুধ ব্যবহার করা যায় না, কিন্তু প্যারাসিটামল সেফ। তাহলে মানে রোগ অনুযায়ী চিকিৎসা। আপনি ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দিবেন, জ্বর ব্যথার জন্য প্যারাসিটামল দিবেন, কাশির জন্য কাশির ওষুধ দিবেন, হাঁচি বা যে অ্যালার্জি জাতীয় সমস্যার কারণে অ্যান্টিহিস্টামিন দিবেন। কথা, চারটাই ওষুধ দেওয়া আছে, দেখেন চারটাই শেষ। আর অনেক সময় হয়, এটা বইতে থাকবে না, বা আমি মুখে বলে দিচ্ছি, যে বুকের মধ্যে শব্দ হয় অনেক সময়। বললাম বুকের মধ্যে কি হতে পারে, এই যে শ্বাসনালী না, শ্বাসনালী চিকন হয়ে যেতে পারে অনেক সময়, কফ জমে বা ইনফেকশনের কারণে শ্বাসনালী কি হতে পারে, সেই ক্ষেত্রে নেবুলাইজেশন করলে অনেক সময় বাচ্চা আরাম বোধ করে। এটা করা যেতে পারে, লিখে রাখতে পারেন, যে প্রয়োজনে বা শ্বাসকষ্ট বেশি হলে বা বুকে শব্দ বেশি হলে কি করব আমরা, নেবুলাইজেশন করব। কি দিয়ে? স্যালবুটামল সলিউশন। হ্যাঁ, মেশিন দিয়ে তো অবশ্যই, ওষুধটা হবে স্যালবুটামল। ওই যে উইন্ডেল, বাজারে উইন্ডেল নামে পাওয়া যায়, এটা স্যালবুটামল, আর কিচ্ছু না। এটা কি? স্যালবুটামল। বাজারে উইন্ডেল নামে পাওয়া যায়, ভেন্টোলিন নামে পাওয়া যায়, সালমোলিন নামে পাওয়া যায়, এটা হলো স্যালবুটামল। এইটা দিয়ে নেবুলাইজ করা যেতে পারে, নেবুলাইজ করে বাচ্চা কিছুটা আরাম পাবে, কাশিটাও একটু কমবে। ঠিক আছে, নেবুলাইজেশন ওষুধ এইটা দিবেন, বাজারে যে নামেই আপনি পান, উইন্ডেল নামে পান, ভেন্টোলিন নামে পান, সালমোলিন নামে পান। তাহলে এটা কখন? বুকে শব্দ হলে বা শ্বাসকষ্ট বেশি হলে। শ্বাসকষ্ট হলে বোঝা যাবে না, বুক ডেবে যাবে, বাচ্চা হা করে শ্বাস নিবে, বোঝা যাবে যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। 8 নম্বর পর্যন্ত আজকে থাকলো। হ্যাঁ।
কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট পড়ানো হয়ে গেছে, বমি থেকে শুরু করে, বমি একটা কমন টপিক্স, কানের ইনফেকশন একটা কমন টপিক্স, ব্রঙ্কাইটিস পাবেন, ব্রঙ্কাইটিসও পাওয়া যায়, ব্রঙ্কাইটিস, পেট ফাঁপা, ঠিক আছে, খিঁচুনি ইম্পর্টেন্ট, খিঁচুনি, বাচ্চাদের খিঁচুনি খুব কমন, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এই যে অনেকটা অংশ হয়ে গেল।